মধ্যে আসে এবং আমাদেরকে ফেস করতে হয়। আশা করা যায় তোমরা যারাই যে জায়গা থেকে জয়েন করেছো তোমরা আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। অর্থাৎ আজকে যে আমরা প্রোগ্রাম যেটা করব সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করব। এবং এই কোয়েশ্চেনটা একটি এমন কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম কলেজে আসে। অর্থাৎ একটা ছাত্রের জীবনে প্রায় ধরে নাও যদি 100টা কোয়েশ্চেন করা হয় তার মধ্যে 70টা কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেনটা করা হয়। তো আমাদের জন্য এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা আজকে দেখবো যে কিভাবে আমাদেরকে এই অঙ্কের মধ্যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করতে হবে, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা যারা এর পূর্বের ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। আজকে আমরা দেখবো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাই না? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গিয়ে তোমাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। মনে করো প্রশ্ন করে তোমাকে একটি ঝুড়িতে 3 ধরনের ফল রয়েছে, কোন ফলটি ভালো, কোনটি উত্তম। ঠিক আছে, অথবা প্রশ্ন করতে পারে একটি পুকুরে 3 ধরনের মাছ চাষ করা হয়েছে, কোন মাছের ফলন বেশি। ঠিক আছে না? অথবা এমনও প্রশ্ন হতে পারে যে মনে করো তিনজন ব্যক্তির নাম বলা আছে, যে বাবা 3জন ব্যক্তিকে XYZ টাকা প্রদান করেছে, কাকে বেশি টাকা প্রদান করেছে। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমাদেরকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করতে হবে। আমরা একটু যারাই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছি তারা একটু আমরা আজকের ক্লাসটা শেয়ার করবো। ঠিক আছে, আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা সকলের মাঝে আমরা যাতে আজকের ক্লাসটা শেয়ার করতে পারি, যাতে তারা আজকের ক্লাসটা করে উপকৃত হতে পারে। ঠিক আছে, তো আপনারা যারাই যে জায়গা থেকে আছেন আপনারা একটু শেয়ার দিবেন, যাতে আমাদের সকল ফ্রেন্ড যারা আছে তারা সকলে আজকের ক্লাসটা করে তারা যাতে পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারে। সামনে আমাদের টেস্ট এবং ফার্স্ট ইয়ার যারা আছে তাদের হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে। তো আপনারা যারাই আছেন তারা এই কোয়েশ্চেনটা যাতে আমরা সহজে অ্যান্সার করতে পারি সেটা আমরা আজকে দেখবো। তো এখানে প্রশ্ন করছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম আছে, তাই না? তো যাই হোক, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অনেকে এসে শুনতে দেখতে পাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু শেয়ার করবা, যারাই আছো এখানে তোমরা একটু শেয়ার করবা যাতে আমাদের ক্লাসটা যাতে সকলে দেখতে পারে। ঠিক আছে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট। তো প্রথমে আমাকে একটা জিনিস বুঝতে হবে খুব সহজ ভাবে, যদি আমি তিনটি সংখ্যা নেই, আমি মনে করে ধরলাম A B C, এই তিনটি আমি সংখ্যা ধরে নিলাম। এখন এই তিনটি সংখ্যার মধ্যে আমি যদি গুণ করি, তো একবার A এর সাথে B এর গুণ হবে, একবার A এর সাথে C এর গুণ হবে, তারপর কার সাথে কার গুণ হবে? B এর সাথে C এর গুণ। অর্থাৎ আমরা 19 করেছিলাম অথবা সংখ্যা পদ্ধতিতে আমরা সরল যেটা করেছিলাম সেই সরলের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন তো আপনারা কিন্তু এইভাবে করে অ্যান্সারটা করতে পারবেন। অর্থাৎ A এর সাথে B, A এর সাথে C, এই দুটি সংখ্যাকে আমরা গুণ করতে পারি, তাই না? আর তারপর আমাদের কি থাকে? B এর সাথে আমরা C গুণ করতে পারি, তাই না? তাহলে আমরা যদি এটার অ্যান্সার লিখি তাহলে আমরা কি পাবো? AB AC, তারপর আমরা করে দিব BC। এখন কেউ যদি এটাকে সাজায় লেখে তাহলে সে কিভাবে লিখবে? প্রথমে লিখবে AB, তারপরে লিখবে AC, তারপরে লিখবে BC। এখন যেহেতু আমরা বড় সংখ্যা নির্ণয় করছি একদম সহজভাবে জাস্ট আমরা গ্রেটার দেনটা দিব। তো এতটুকু মনে রাখতে পারলে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের তিনটি সংখ্যা বড় সংখ্যা নির্ণয় করা অনেকে অনেক কঠিন বলে, বাট এটা কিন্তু আসলে এতটা কঠিন না, মনে রাখার জন্য একদম সহজ আছে। ঠিক আছে, আপনারা একটু সহজভাবে দেখলেই একটু মনোযোগ যদি দেই তাহলে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, ফ্রেন্ডরা পড়ালেখা করে না। আচ্ছা, একজন কমেন্ট করছে আমার ফ্রেন্ডরা পড়ালেখা করে না। সমস্যা নেই, ফ্রেন্ডরা পড়ালেখা করে না, তোমাকে পরীক্ষার সময় তোমাকে জ্বালাবে একটু, যে বন্ধু তুই তো পড়ে আসছিস, তুই আমাকে দেখা, তুই তো ক্লাস করতিস, তুই দেখা। ঠিক আছে না? এই ধরনের বন্ধুদেরকে পড়ালেখা করাইতে হয়। ঠিক আছে, গার্ডিয়ানের পরে মনে কর ফ্রেন্ডে অনেক সময় বলে তুই তোমরা পড়ালেখা করো। আচ্ছা, যাই হোক, যেখানে আমরা ছিলাম তিনটি সংখ্যার মধ্যে আমাদেরকে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন এই যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে তিনটি সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে। এখন আমি যদি এটার ফ্লো চার্ট অঙ্কন করি তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমি করব স্টার্ট, তাই না? আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম আমরা ইংলিশেও করতে পারি, আমরা বাংলায় করতে পারি। ঠিক আছে, তা আমরা ইংলিশেই করছি। আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার প্রতীকটা আমি এরকম লিখে দিয়েছি। আমি কিন্তু প্রথমে থেকে বলেছিলাম এই প্রতীক সাধারণত এইভাবে হয়ে থাকে, এটাকে বলা হয় শুরু বা শেষ করার প্রতীক, তাই না? এখন দেখো এই প্রতীকের মাধ্যমে আমরা শুরু করে দিলাম। শুরু করার পর আমাকে কি করতে হবে? আমাকে দুটি সংখ্যা লাগবে, সরি তিনটি সংখ্যা লাগবে আমাকে। তা আমি ইনপুট নিয়ে নিলাম, এখানে ইনপুট A, B, C, তাই না? আমরা ইনপুট নিলাম A, B, C, তিনটি এখানে ইনপুট নিয়ে নিয়েছি। এরপর আমি A এর সাথে B কে কম্পেয়ার করতে পারি, অথবা A এর সাথে C কে কম্পেয়ার করতে পারি, অথবা B এর সাথে C কে কম্পেয়ার করতে পারি। যে কোনো একটা চলক নিয়ে তোমাকে কাজ করতেই হবে। তাহলে আমি প্রাথমিক অবস্থায় ইফ লিখে A এর সাথে B কে কম্পেয়ার করি, অর্থাৎ A কি
বি এর চেয়ে বড়। এখন দেখো সিদ্ধান্ত প্রতীক দিয়েছি, এখন জরুরি আছে এ কি বি এর সাথে বড়ই হবে? জরুরি তো না, হতেও পারে নাও হতে পারে। তো এই ধরনের তথ্যের জন্য আমরা প্রথমে এখানে দুটি অপশন আমরা জানি, সিদ্ধান্ত প্রতীক থেকে আসে ইয়েস আর একটা আসে নো, তাই না? আচ্ছা, যদি ইয়েস হয়ে যায়, আমি ধরে নিই যদি ইয়েস হয়ে যায় তাহলে এখানে এ আসবে না, আর যদি না হয় তাহলে কি হবে? এখানে বি আসবে না, তাই না? এতটুকু তো আমি বুঝতে পারছি। কিন্তু বলো তো আমরা কি এ বড় বলতে পারবো? এ বড় বলতে পারবো। কেন বলতে পারবো না? কারণ ইয়েস যদি হয় তো এ বড় কেমনে হবে? কারণ আমার কিন্তু সিও আছে, সি এর মান কত সেটা তো আমরা জানি না। তো আমি কি করতে হবে? সি এর সাথেও কম্পেয়ার করতে হবে, তাই না? তো আমি এখানে আবার কম্পেয়ার করবো আরেকটু, চলো সি এর সাথে লিখলাম ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল সি। আমি এখানে দেখতে পাচ্ছি এ এর সাথে আমরা সি কম্পেয়ার করলাম। যদি ইয়েস হয় তাহলে এখানে এ আসবে, আর যদি না হয় তাহলে কি আমরা বি প্রিন্ট করতে পারবো না? তখনও কিন্তু আমরা বি প্রিন্ট করতে পারবো। তখন আমরা কি লিখবো? ইফ বি গ্রেটার দেন সি। ঠিক আছে না? কারণ আমরা উভয় ক্ষেত্রে প্রিন্ট করতে পারবো না, কারণ আমার কাছে আরেকটি চলক সি রয়েছে। এখন তুমি দেখো, যদি এতটুকু তথ্যের মধ্যে এর মধ্যে সি, ঠিক আছে, আমি যদি প্রথম থেকে বলি, আমরা স্টার্ট করলাম, ইনপুট নিলাম তিনটা এবিসি, একদম ক্লিয়ার। তারপরে যদি আমি আসি এখানে, আমরা এর সাথে বি কম্পেয়ার করলাম। কেন এর সাথে বি কম্পেয়ার করলাম? কারণ সিদ্ধান্ত প্রতীক কয়টি অ্যান্সার দেয়? দুটি, হয়তো ইয়েস হবে নাহলে নো হবে। তো আমরা যদি ইয়েস হয় তো এ এখানে চলে আসলো, আর যদি না হয় তাহলে কোনটা হবে? বি এদিকে চলে আসবে। কিন্তু আমরা তো এ বা বি প্রিন্ট করতে পারবো না, এ আর বি প্রিন্ট করতে পারবো না, কারণ আমার কাছে সি আর একটা চলক আছে। তো ইয়েস হলে এ এখানে আসতো, বি এখানে আসতো না হলে, ঠিক আছে? তো এ যে থাকলো, এর সাথে আমাকে সি কম্পেয়ার করতে হবে। এখন আমি এখানে কম্পেয়ার করলাম, যদি ইয়েস হয় এ গ্রেটার দেন সি, এ কি সি এর চেয়ে বড়? যদি ইয়েস হয় আমরা এখানে করব প্রিন্ট এ, প্রিন্ট এ, এর মান আমরা প্রিন্ট করে দিব। আর যদি না হয় তাহলে এখানে কি আসবে? এখানে প্রিন্ট সি আসবে, প্রিন্ট সি। ঠিক আছে, এতটুকু আশা করা যায় আমরা বুঝতে পারছি। এখন দেখো এখানে আমি লিখে দিই নো, আমরা এখানে একটা সংযোগ প্রতীক রাখছি, দিয়ে তারপর এখানে নিয়ে আসলাম। এখন যদি এখানে ইয়েস হয় তাহলে এখানে কি আসবে? অবশ্যই প্রিন্ট বি। আমি পূর্বেই বলেছিলাম ইয়েস নো আমাদের এখতিয়ারে রয়েছে, আমরা এখানে প্রিন্ট বি করে দিলাম, এবং নো লিখে সংযোগ প্রতীক থেকে এখানে আমরা প্রিন্ট সি করে দিলাম। এখন এখানে কানেক্টর দিয়ে অর্থাৎ সংযোগ প্রতীক দিয়ে আমরা সংযোগ করে তারপর আমরা নিচে এন করে দিলাম। আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পেরেছি। কিন্তু প্রশ্ন এক জায়গা থেকে গেল, স্যার এখানে ইয়েস দিলেন এখানে নো দিলেন, তাহলে এখানে ইয়েস দেননি কেন? আমরা যদি একাধিক টার্ম, মনে কর আমি এখানে ইয়েস দিলাম তাহলে এখানে এ আসলো না, নো দিলে এখানে কি আসবে? সি আসবে। কিন্তু যদি আমি এখানে ইয়েস দেই এখানে কি আসবে? বি, আর এখানে কি আসবে? সি। দেখো এ সি বি আবার সি, সি দুইবার প্রিন্ট করতেছেন আমাকে। তো এই জন্য আমি সহজ করার জন্য কি করলাম, আমি করে দিলাম এখানে ইয়েস এর বিপরীতে আমি নো লিখে দিলাম। তো নো লিখে দিলে কি হলো? সি এর সাথে সি সংযোগ প্রতীকের মাধ্যমে এখানে প্রিন্ট করে দিলাম, এবং ইয়েস এর এখানে এ প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, আশা করা যায় তোমরা এতটুকু জিনিসটা সকলে বুঝতে পেরেছো। এটা কি আমরা সকলে বুঝতে পেরেছি? আচ্ছা, এতটুকু তথ্যটা কি আমরা ধরতে পাচ্ছি? আপনারা যারাই আছেন একটু জানাবেন যে আমরা কি এতটুকু তথ্যটা কি ধরতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আসলে এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট যে বলার বাইরে। প্রায় ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য। ঠিক আছে, অথবা এমন হতে পারে যে আমরা কিছুদিন পূর্বে অর্থাৎ 1-2 ক্লাস পূর্বে যে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা করেছিলাম, সেই কোশ্চেনটা দেওয়া থাকবে তোমার উদ্দীপকে অর্থাৎ ফ্লোচার্ট এবং অ্যালগরিদমে দেওয়া থাকবে, এবং তোমাকে প্রশ্ন করবে আরেকটি ইনপুট সি যুক্ত করে মান নির্ণয় করো বা ব্যাখ্যা করো। তো আরেকটি ইনপুট সি যুক্ত করতে বলছে, তার মানে কি তিনটি সংখ্যা হয়ে গেছে। তো তিনটি সংখ্যার মধ্যে তোমাকে বড় সংখ্যা নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, এই জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এখন দেখো এটাকে যদি আমি অ্যালগরিদমে প্রকাশ করি, ঠিক আছে, এটা তো আমরা ফ্লোচার্ট করলাম। তো অ্যালগরিদমে যদি আমি লিখি, অ্যালগরিদম আমি কি বলেছিলাম? ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করাকে অ্যালগরিদম বলে। একদম সিম্পল, ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করাকে অ্যালগরিদম বলে। তো এটাকে আমি ধাপে ধাপে প্রকাশ করবো। তো কি হবে? 1 2 3 4 5। ঠিক আছে, আপাতত আমি এতটুকু মনে রাখবো, 1 2 3 4 5। তাই প্রথমে লিখলাম স্টেপ 1 স্টার,
স্টেপ 2 ইনপুট। ইনপুট কি হবে আমাদের? এ বি সি। স্টেপ 3 ইফ এ গ্রেটার দেন বি। দেখেন এখানে আসতে আমাদের ইয়েস এবং নো। যখনই সিদ্ধান্ত প্রতীক আসবে তখন আমাদের দুটি তথ্য চলে আসবে, একটা হবে ইয়েস আর একটা হবে নো। যদি ইয়েস হয় তাহলে ইয়েস হলে কি হবে? এ গ্রেটার দেন সি, আর যদি নো হয় তাহলে কি হবে? বি গ্রেটার দেন সি। তো এখন মনে করো আমি এখানে ইয়েস আর নো তে আমি লিখে দিলাম ইয়েস হলে গো টু স্টেপ এ গ্রেটার দেন সি যেখানে হবে, আর যদি নো হয় গো টু স্টেপ যেখানে আমাদের বি গ্রেটার দেন সি হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম স্টেপ 4 ইফ এ গ্রেটার দেন সি। তো দেখো যদি এ গ্রেটার দেন বি হয় আর এখানে ইয়েস হলো তো কি হবে? এ গ্রেটার দেন সি আসবে। তো আমি এখানে গো টু স্টেপ কত লিখবো? 4 লিখবো। তাহলে 4 নম্বর ধাপে আসবে। আসার পর এখানে আমি লিখলাম ইয়েস এবং নো। যেহেতু এখানে আমার কোনো কাজ নেই তো আমি এখানে কি করব? ইয়েস প্রিন্ট এ, আর যদি না হয় তাহলে কি হবে? প্রিন্ট সি। ঠিক আছে না? এতটুকু জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন ঠিক এর পরের তথ্য যদি আমি দেখি, আমি ইয়েস এর কাজ করলাম কিন্তু প্রিন্ট করার পর আমাদের শেষ করতে হবে কত নম্বর ধাপে শেষ হবে। যেহেতু আমরা এই অবস্থায় জানি না এই জন্য আমরা লিখে দিলাম গো টু স্টেপ এই স্টেপটা কোথায় যাবে? যেখানে শেষ হবে আমাদের, অর্থাৎ আমাদের যেখানে সম্পূর্ণ কাজটা শেষ হবে সেখানে কিন্তু আমরা এই তথ্যটা নিয়ে যাব। তারপর তথ্যের মধ্যে যদি আমরা আসি স্টেপ 5 এর মধ্যে কি হবে? ইফ বি গ্রেটার দেন সি। ঠিক আছে, বি গ্রেটার দেন সি এর মধ্যে তাহলে আমি এখান থেকে বলতে পারি নো হলে যদি এ এবং বি এর মধ্যে যদি এ বড় না হয় তাহলে বি বড়, আর বি বড় হলে কি হবে? বি এর সাথে সি কম্পেয়ার করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই গো টু স্টেপ 5। এখন এখানে যদি ইয়েস হয় তো আমরা কি করব? প্রিন্ট বি গো টু স্টেপ যেখানে শেষ হবে, আর যদি না হয় প্রিন্ট সি গো টু স্টেপ যেখানে শেষ হবে। তো দেখো তারপর আমার পরের স্টেপ কি হবে? আমাদের স্টেপ 6 এন্ড। তাহলে যেখানে যেখানে আমি প্রিন্ট করেছি তার পরবর্তী ধাপগুলো হবে আমাদের শেষ করা। তাহলে প্রিন্ট কোথায় করেছি? এখানে করেছি না? এখানে কি হবে? গো টু স্টেপ 6 মানে কি এন্ড হবে 6 নম্বর ধাপে যেহেতু ছিল, তো আমি 6 নম্বর ধাপে যাব। ঠিক আছে না? আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা সকলে বুঝতে পারছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা একটু আমাদেরকে বলবা, ঠিক আছে? আচ্ছা, আশা করা যায় যে আমরা এতটুকু তথ্যটা বুঝতে পারছি। এখানে দেখো আমরা ফ্লো চার্টটা যেভাবে করলাম সেটাকে আমরা যদি অ্যালগরিদমে প্রকাশ করতে আমাদেরকে এইভাবে করতে হবে। আচ্ছা, আমি অ্যালগরিদমটা আরেকবার বুঝিয়ে দেই যাতে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যায়, কারণ এই কোশ্চেনটা অর্থাৎ ফ্লো চার্ট এবং অ্যালগরিদম অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখবা কি করলাম, প্রথমে 1 নম্বর ধাপে কি ছিল? স্টার্ট। 2 নম্বর ধাপে আমি কি করলাম? ইনপুট নিয়ে নিলাম এ বি সি। 3 নম্বর ধাপে আমরা কি হলো? ইফ এ গ্রেটার দেন বি। এ এর সাথে আমি বি কম্পেয়ার করলাম। দেখো এখানে এর সাথে বি কম্পেয়ার করা ছিল, তো আমি লিখলাম ইফ এ গ্রেটার দেন বি। যদি ইয়েস হয় তো আমরা কি করব? আমরা এ গ্রেটার দেন সি তে যাব। তো দেখো ইফ এ গ্রেটার দেন সি, তো ইয়েস গো টু স্টেপ 4 মানে 4 নম্বর ধাপে আসে আমাকে এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে। আর যদি না হয়ে যায় নো গো টু স্টেপ 5 নম্বর ধাপে কি ছিল? বি গ্রেটার দেন সি। তো এইখানে যদি 4 নম্বরে যদি ইয়েস হয় তো এ প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে কি করব? আমরা সি করব, কারণ এখানে আর কোনো চলক নেই আমার কাছে। আর যদি আমি 5 নম্বরে যদি আসি এখানে বি গ্রেটার দেন সি, যদি এখানে ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট বি করব, আর না হলে আমরা কি করব? প্রিন্ট সি করব। আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এবং এই কোশ্চেনের মধ্যে এখানে আরেকটা লেজ লাগানো থাকে, সেটা হচ্ছে একবার প্রিন্টএফ এই লাইনটা উচ্চারণ থাকে। অর্থাৎ নরমালি আমরা যে প্রিন্ট করি, প্রিন্ট করার জন্য আমাদেরকে একবার মানে আমাদের নরমালি সি প্রোগ্রামে প্রিন্টএফ কথা বলা হয়। তো এই যে প্রিন্টএফ কথাটা আছে, অর্থাৎ এখানে আপনি এই প্রশ্ন করতে পারে যে একবার প্রিন্টএফ ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে।
ঠিক আছে? তো একবার প্রিন্টএফ যেহেতু আপনাকে ব্যবহার করতে বলছে, তাহলে তো কি তোমরা কি মাল্টিপল টাইম প্রিন্টএফ ব্যবহার করতে পারবা? তোমরা কিন্তু মাল্টিপল টাইম প্রিন্টএফ ব্যবহার করতে পারবা না। যেহেতু মাল্টিপল টাইম প্রিন্টএফ ব্যবহার করতে পারবো না, এখানে আমরা কয়বার করেছিলাম? 1 2 3 বার করেছিলাম না? এই 3 বার আমরা করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একবার করতে হবে। একবার করার উপায় কি আছে? আমি এই যেখানে যে মাল্টিপল টাইম যে প্রিন্টএফ করেছি, এই মাল্টিপল টাইম প্রিন্টএফ করব না আমরা। তাহলে আমরা কি করব? এখানে যে কোনো একটা চলক ব্যবহার করব। যেখানে আমার যদি a বড় হয় তো সেটা আমি রাখতে পারি। আমি ব্যবহার করছি ম্যাক্স ইকুয়াল a। যদি আমার a বড় হয়ে যেত কার মধ্যে জমা হবে? অবশ্যই ম্যাক্স এর মধ্যে জমা হবে। আমি যদি লিখে দেই ম্যাক্স ইকুয়াল c, a যদি বড় হয় কার মধ্যে জমা হবে? ম্যাক্স এর মধ্যে। আমি যদি এখানে লিখে দেই ম্যাক্স ইকুয়াল b, তাহলে যদি b বড় হয় কার মধ্যে জমা হবে? আমাদের ম্যাক্স এর মধ্যে জমা হবে। ঠিক আছে না? এখন দেখো আমি সংযোগ প্রতীক থেকে সবগুলোকে সংযোগ করলাম। সংযোগ করার পর আমি এখানে প্রিন্ট ম্যাক্স করব। প্রিন্ট ম্যাক্স, যেটাই বড় হবে সেটা কার মধ্যে জমা আছে? ম্যাক্স এর মধ্যে। এবং যেহেতু আমি প্রিন্ট ম্যাক্স করছি, তাহলে আমার যে মানটাই বড় হবে এখানে সেটা কিন্তু আমার এর মধ্যে জমা হয়ে প্রিন্ট হয়ে এবং শেষ হয়ে যাবে। আশা করা যায় তোমরা এই লাইনটা ধরতে পারছো। ঠিক আছে না? আমরা কি করলাম? এখানে প্রিন্টটা একটা তথ্যের মধ্যে প্রিন্ট করে দিলাম, অর্থাৎ ম্যাক্স এর মধ্যে আমরা সবগুলো তথ্য প্রিন্ট করে রাখছি, তাই না? এইভাবে করে তোমরা যে কোনো তথ্যকে একটা তথ্যের মধ্যে স্টোর করতে পারবে। এখন এই জিনিসটাকে কি যদি অ্যালগরিদমে প্রকাশ করতে চাই, আমরা যেখানে যেখানে প্রিন্ট করেছি সেই প্রিন্ট শব্দটা আমাদেরকে তুলে দিতে হবে। অর্থাৎ আমরা যেই যে জায়গায় প্রিন্ট করেছি, অর্থাৎ এখানে প্রিন্ট এই যে সব তথ্যগুলো ছিল এগুলো আমরা প্রিন্টটাকে মুছে এখানে আমরা কি করব? ম্যাক্স লাগিয়ে দিব। তাহলে আমার এই তথ্যটা দেখো, এটারে কিন্তু অ্যালগরিদম হয়ে যাবে। ঠিক আছে না? তো আমরা এখানে লিখতে পারি ম্যাক্স ইকুয়াল a, ম্যাক্স ইকুয়াল c, ম্যাক্স ইকুয়াল b, ম্যাক্স ইকুয়াল c। তাহলে আমার কি এই ধাপে কি এন্ড করা যাবে? এই ধাপে কিন্তু আমাকে শেষ করা যাবে না। তাহলে আমরা কি করব? এখানে আমরা লিখব যে প্রিন্ট ম্যাক্স, এবং তার পরের ধাপ হবে আমাদের শেষ। অর্থাৎ এখানে আরেকটা স্টেপ বেড়ে যাবে। ঠিক আছে না? আশা করা যায় আমরা এই লাইনটা ধরতে পারছি। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় তোমাদের পরীক্ষা ফেস করতে হবে। ঠিক আছে? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা তোমরা ধরে নাও যে অনেকগুলো সময় কিন্তু তোমাদেরকে এটা ফেস করতে হতে পারে। আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে না? আমরা এখানে কি করলাম? যে একবার প্রিন্ট করলাম। এখন যদি প্রিন্টএফ না বলে এখানে এলস ইফ বলে দিত, ঠিক আছে না? এমনও হতে পারে যে তোমাকে প্রশ্নের মধ্যে বললো যে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে। আমি আবার বলছি, এখানে প্রিন্টএফ না বলে আমাদের কি বলে দিল? আমাদেরকে বলে দিচ্ছে এলস ইফ। ঠিক আছে না? তো এই জিনিসটা দেখো, আমি কিন্তু একবার প্রিন্টএফ করেছি এবং নরমালি আমরা কিন্তু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাও করেছি। হ্যাঁ, এখন যদি কেউ আমাকে বলে দেয় একবার এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, ঠিক আছে না? আমি এটা মুছে দেই। যেগুলো আমাদের হয়ে গিয়েছে সেগুলো মুছে দেই। তোমরা যারা এটা তোলোনি তারা কি একটু স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা পরে এটা নোট করে নিতে পারবে আশা করা যায়। তো আমরা আপাতত করব যে যদি তোমাকে প্রশ্ন করে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিন সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ঠিক আছে না? আমি আবার বলছি, এলস ইফ এর কথা যদি উল্লেখ থাকে এখানে এলস ইফ, ঠিক আছে না? এই জিনিসটা যদি উল্লেখ থাকে তখন আমরা কি করব? তখন কিন্তু একই ভাবেই তোমার অ্যানসার হবে। খালি একটু তোমার খেয়াল রাখতে হবে যে এলস ইফ জিনিসটা হচ্ছে খণ্ডন করে দেওয়া, অর্থাৎ একটা তথ্যকে নিয়ে যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমাদেরকে একত্রিত করে দেওয়া। অর্থাৎ আমরা এখানে এবিসি আছে না, তো এখানে একবারেই জিজ্ঞাসা করা হবে এ কি বি ও সি এর সাথে কম্পেয়ার করব, মানে এ কি বি ও সি এর চেয়ে বড়, একবারে কিন্তু আমাদের কম্পেয়ার করতে হবে। এখানে এর আগে আমরা কি করেছিলাম? এর সাথে বি কে কম্পেয়ার করেছিলাম, তারপর এর সাথে সি কে করেছিলাম, তারপর বি এর সাথে সি কে করেছিলাম, অর্থাৎ আমরা খণ্ডন খণ্ডন করে করেছিলাম। কিন্তু এবার যখন এলস ইফ বলা থাকবে তাহলে তুমি এটা করতে হবে। তাহলে আমরা এটা অ্যানসার কিভাবে করব? আমরা প্রথমে লিখব ইফ এ গ্রেটার দেন বি, লজিক্যাল এন্ড অপারেটর দিব আমরা এ গ্রেটার দেন সি। তো এখানে বোঝানো হচ্ছে যে এ কি বি ও সি এর চেয়ে বড়। কেউ যদি এটা অ্যালগরিদম লেখে তাহলে ওখানে কি লিখবে? বাংলায় লিখলে কি লিখবে? এ কি বি ও সি এর চেয়ে বড়। যদি ইয়েস হয় তাহলে এ বড়, আর যদি না হবে তাহলে কি হবে? বি অথবা সি যে কোনো একটা হতে পারে। ঠিক আছে না? যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি হবে? আমাদের এখানে আমরা এখানে প্রিন্ট এ করব। আমি একটু নিচে করি প্রিন্ট এ।
প্রিন্ট এ করলে কি হচ্ছে, আমাদের এ বড় হয়ে গেল, যদি হ্যাঁ হয় তাহলে এ বড় হয়ে গেল, আর যদি না হয় তাহলে আমাদের বাকি তথ্য দেখতে হবে না। লিখলাম ইফ বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি করলাম। এখন এই ক্ষেত্রে তুমি দেখো যদি এখানে ইয়েস হয় অথবা না হয়, যদি ইয়েস হয় তাহলে কি করবো আমরা, প্রিন্ট বি, তাহলে আমাদের বি বড় হয়ে গেল। আর যদি না হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট সি। একদম সহজ, দেখো পূর্বের তুলনায় কিন্তু এটাই বেশি সহজ আছে। কিন্তু এটা কখন করতে হবে, যখন তোমার উদ্দীপকে লেখা থাকবে এ কি বি ও সি এর চেয়ে বড়, তারপর আমরা করব এন্ড। দেখো এটা কিন্তু অ্যালগরিদম, কোন এক বোর্ডে এটা কিন্তু অ্যালগরিদম লেখা ছিল, তোমাকে ফ্লো চার্ট করতে বলছে বা সি প্রোগ্রাম করতে বলতে পারে, এমন অবস্থা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম কি বললাম, আমাকে এলসিএফ এর কথা যখন বললো আমি কম্পেয়ার করলাম এ কি বি এবং এ কি সি এর চেয়ে বড়, যদি ইয়েস হয় তাহলে এ বড়, আর যদি না হয় তাহলে বি অথবা সি যে কোনো একটা তথ্য থাকবে তোমার, সেই তথ্যের মধ্যে তুমি কম্পেয়ার করলাম বি কি সি এর চেয়ে বড়, যদি ইয়েস হয় তাহলে বি বড়, আর না হলে আমাদের সি বড় থাকবে। আশা করা যায় এই ফ্লো চার্টটা আমরা বুঝতে পেরেছি। এখন এটাকে যদি আমি অ্যালগরিদমে নিয়ে আসি তাহলে আমার স্টেপ 1 আর 2 টা আগের মতোই হবে। 3 নাম্বার স্টেপে কি আসবে, আমি লিখব ইফ a greater than b, a greater than c, a কি b ও c এর চেয়ে বড়, একবারে কম্পেয়ার করলাম। আচ্ছা, এটা বোঝার উপায় কি আছে যে আমাকে এলস ইফ দিয়ে করতে বলছে, এটার বোঝার উপায় হচ্ছে যে তোমার অ্যালগরিদমের মধ্যে লেখা থাকবে যে এলস ইফ অথবা অ্যালগরিদমের মধ্যে লেখা থাকবে, একসঙ্গে লেখা থাকবে এ কি বি ও সি এর চেয়ে বড়, এভাবে লাইনটা দেখতে হবে তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে এলস ইফ এর কথা উল্লেখ আছে। ঠিক আছে, তখন তোমাকে ফ্লো চার্টটা এরকম করে করতে হবে, না হলে এর পূর্বের নিয়মটা করে দিলে তোমার কিন্তু কেটে দিবে। ঠিক আছে না, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো এখানে আমি যখন এটা তথ্য নিয়ে আসলাম, তো আমরা জানতাম যখন সিদ্ধান্ত প্রতীক আসবে দুটি অপশন আসবে আমাদের কাছে, একটা হবে ইয়েস আর একটা হবে নো। যদি ইয়েস হয় তাহলে আমরা কি করব, যদি ইয়েস হয় তো আমরা প্রিন্ট এ করব, প্রিন্ট এ। আর প্রিন্ট করার কি করতে হয়, আমাদের শেষ করতে হয়। কিন্তু এখন তো আমি জানি না যে কত নম্বর ধাপে শেষ হবে, তো যেহেতু আমি জানি না তো আমি এখানে লিখে দিব গো টু স্টেপ, লিখে ছেড়ে দিব। আর যদি না হয় তার আমি এখানে লিখে দিব গো টু স্টেপ 4, কারণ এ এবং এ এর সাথে বি এবং সি কম্পেয়ার করলাম তো এ বড় হয় নাই, এটা বড় কোনটা, বি হবে অথবা সি হবে, এই পরবর্তী ধাপে চলে আসলো, যেহেতু হয় নাই এ বড় হয় নাই, আমি এখানে লিখলাম স্টেপ 4। পরে কি লিখবো আমরা, লিখলাম ইফ, যদি এখান থেকে এ হয় বা তাহলে বাঁচলো বি এবং সি বাঁচলো, আমি এখানে লিখবো বি গ্রেটার দেন সি, যদি ইয়েস হয় অথবা নো হয়। যদি ইয়েস হয় আমাদের তাহলে আমরা কি করব, আমরা বি প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট সি করব, এবং উভয়ের পর কিন্তু আমাদের শেষ করতে হবে, তাহলে আমরা লিখবো গো টু স্টেপ শেষ। মনে করো আমরা 5 নম্বর ধাপে করছি, কারণ এরপর তার কোনো কাজ কিন্তু আমার 5 নম্বর ধাপেই আসবে, গো টু স্টেপ 5। তারপর আমরা লিখলাম স্টেপ 5 এ আসে আমরা এন্ড করব। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে। তো আমি এখানে লিখেছিলাম গো টু স্টেপ, এখানে আমার চলে আসবে 5 এবং 5 নম্বর ধাপে আমরা এই জিনিসটা শেষ করব। আশা করা যায় আমরা সকলে এতটুকু জিনিসটা বুঝতে পেরেছি। যখন আমাদের প্রশ্ন করবে যে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে নির্ণয় করতে, তখন আমরা এই ধরনের তথ্যগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা যখন আমরা বুঝতে পারছি, এখন দেখো যে এই জিনিসটাকে আমরা অর্থাৎ 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে যেটা কোশ্চেন হয়, যে এই 3 ভাবেই কিন্তু প্রশ্ন করা যায়, এর বাইরে কিন্তু প্রশ্ন করে না 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে। তো আপনারা কেউ যদি এই 3টি প্রশ্ন যদি ভালোভাবে যদি স্পষ্টভাবে করতে পারেন, তাহলে মনে হয় না যে আর কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ঝামেলা হয়। ঠিক আছে না, তো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি আমরা এই কয়েকটি তথ্য যদি করতে পারি তাহলে আমাদেরকে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। তো আশা করা যায় 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, একবার প্রিন্টএফ, এই সবগুলো তথ্যই কিন্তু আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এরপরেও আমরা আরেকটি কোশ্চেনের অ্যান্সার করব আজকে, সেটা হচ্ছে যে আমাদের কোন সংখ্যা ধনাত্মক ঋণাত্মক আমরা করেছিলাম কিন্তু, তাই না? সেখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে কোন সংখ্যা শূন্য অথবা ধনাত্মক বা ঋণাত্মক, তাই না? এভাবে কিন্তু প্রশ্ন করতে পারে আমাদেরকে। তো চলো আমরা এখন সেই প্রশ্নের উত্তর করবো যে কিভাবে সেই প্রশ্নটা আমাদেরকে উত্তর করতে হয়।
তো আমি যদি দেখি, আমি তাহলে এটা আমি ধরে নিই যে তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। তো আমরা এই জিনিসটা মুছে দেই এবং এটার জন্য আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যারা এখন এগুলো নোট করছো, তোমরা একটু এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের নোট করতে সুবিধা হবে, ঠিক আছে? এবং আমাদের ক্লাস কিন্তু সম্পূর্ণ রেকর্ডেড থেকে যাবে, সমস্যার কোনো বিষয় নেই এখানে। তো আমরা আপাতত করলাম যে 3টি সংখ্যা নিয়ে যতগুলো কাহিনী ছিল সেটা কিন্তু আমরা করলাম। এখন আমরা করব কোন সংখ্যা শূন্য অথবা ধনাত্মক বা ঋণাত্মক, তাই না? তো আমি এখানে লিখে দিই কোন সংখ্যা শূন্য অথবা ধনাত্মক বা ঋণাত্মক। তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম, শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক, ঠিক আছে? যে কোনো সংখ্যা থাকতে পারে। মনে করো আমার কাছে একটা সংখ্যা চলে আসলো এমন যে সংখ্যাটা হয়তো শূন্য হতে পারে, অথবা ধনাত্মক হতে পারে, অথবা ঋণাত্মকও হতে পারে, ঠিক আছে না? তো আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে আমরা এটা করব। এখন তোমরা যদি খেয়াল করে দেখবা, এখানে বলছে শূন্য, ধনাত্মক অথবা ঋণাত্মক, তাহলে আমাকে প্রথমে জাস্টিফাই করতে হবে সংখ্যাটা শূন্য আছে কিনা। আমি প্রথমে স্টার্ট করলাম, তারপর আমরা ইনপুট নিব। ইনপুট আমি কোন সংখ্যার জন্য n ধরে নিয়েছি, ঠিক আছে? তারপর আমার ইনপুট নেওয়ার পর আমাকে এখানে করতে হবে, আমি প্রথমে লিখলাম ইফ দিয়ে যে n ইকুয়াল 0। এখন এখানে আমি ডাবল ইকুয়াল দিতে পারতাম, আমি এমনি দিলাম n ইকুয়াল 0। যদি এটা হয়ে যায় তাহলে আমাদের কি হবে? সংখ্যাটা শূন্য হবে। আমি এখানে শূন্যের জন্য আমি লিখে দিলাম প্রিন্ট 0। আমি ডাইরেক্ট লিখে দিলাম 0, কারণ এই বক্সটা আমাদের কিসের বক্স? আউটপুটের বক্স। যদি 0 না হয় তাহলে আমাদের পরবর্তী অপশন থেকে গেল ইফ n গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্যের চেয়ে যদি ঊর্ধ্বে হয় তাহলে আমাদের কি হবে? ধনাত্মক হবে। আর যদি শূন্যের চেয়ে যদি নিচে হয় তাহলে আমরা কি করবো? এটাকে ঋণাত্মক বলবো, ঠিক আছে? আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপর আমরা কি করব? শেষ করে দিব। একদম সহজ। দেখো অনেকে এই কোশ্চেন নিয়ে একেবারে তোলপাড় করে ফেলে যে কোন সংখ্যা শূন্য বা ধনাত্মক বা ঋণাত্মক কিভাবে নির্ণয় করব। এখানে ইয়েস হবে, এখানে ইয়েস হবে, এখানে নো হবে। দেখো একদম সহজ। যদি কোনো সংখ্যা শূন্যের সমান হয় তাহলে সেটা শূন্য আমরা বলে দিব, আর যদি শূন্যের যদি না হয়ে থাকে তো হয়তো ধনাত্মক হবে, নাহলে ঋণাত্মক হবে। আমি জাস্টিফাই করলাম n গ্রেটার দেন 0, যদি শূন্যের চেয়ে ঊর্ধ্বে হয় ধনাত্মক, আর যদি শূন্যের চেয়ে নিম্নে হয় তাহলে এই সংখ্যাটা আমাদের কি হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এর অ্যালগরিদম লিখি। দেখি এর অ্যালগরিদম কিরকম হবে। আমি যদি এর অ্যালগরিদম লিখি, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, ইনপুট আমরা নিয়ে নিলাম n, ঠিক আছে? এরপরে আমি নিয়ে আসলাম স্টেপ 3 ইফ n ইকুয়াল 0। এখন যদি ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে আমরা কি করব? প্রিন্ট 0। আর প্রিন্ট করার পর কি করতে হয়? শেষ করতে হয়। তো শেষ কত নম্বর ধাপে সেটা কিন্তু আমরা এখন জানি না। গো টু স্টেপ লিখে ছেড়ে দিব। আর যদি না হয় আমরা লিখে দিব গো টু স্টেপ 4। পরবর্তী ধাপে গিয়ে আমি জাস্টিফাই করব এই জিনিসটাই যে স্টেপ 4 ইফ
n গ্রেটার দেন 0, তাহলে এখানে আমি জানি যে এখানে ইয়েস হবে অথবা নো হবে। যদি ইয়েস হয় প্রিন্ট পজিটিভ, আর যদি না হয় প্রিন্ট নেগেটিভ। তাহলে কি করতে হবে? স্টেপ 5 এন্ড করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, যেখানে যেখানে প্রিন্ট করেছিলাম সেখানে আমি লিখে দিব গো টু স্টেপ 5, গো টু স্টেপ 5, এবং এখানেও 5। দেখো একদম সহজ আছে যে কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক নির্ণয় করা। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। একদম সহজ সরল ভাবে আমরা এই জিনিসটা কিন্তু অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা ধরে নেই যে আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আচ্ছা ঠিক আছে, আমরা স্যার পূর্বের ক্লাসেই বলেছিলাম যে আমাদের ক্লাসটা হবে শনি সোম বুধ সন্ধ্যা 7টার দিকে, এবং কিছু সমস্যার কারণে আমরা পূর্বের দিন লাইভ ক্লাসে নিতে পারিনি, এবং এই সিরিজটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা ধারা নিয়ে আলোচনা করবো, ধারা এবং সমষ্টি নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা সি প্রোগ্রামের দিকে যাব। ঠিক আছে, তোমরা যারাই তোমাদের সমস্যা রয়েছে, এবং ধারা একটা এমন প্রশ্ন, আমি পরবর্তী ক্লাসে যে ধারা নিয়ে আলোচনা করবো 100% ওখান থেকে তোমার কলেজের মধ্যে ফেস করতে হবে। তোমাকে হয়তো ফ্লোচার্ট, অ্যালগরিদম অথবা সি প্রোগ্রাম 100% তোমাকে ওখান থেকে কোয়েশ্চেন কমন পড়বে। ঠিক আছে, তোমাকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না। এবং আমরা আজকের ক্লাসটা যেটা করলাম যে ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং অ্যালগরিদম নিয়ে এখনো আমরা আলোচনা করছি। পরবর্তী ক্লাস করার পর থেকে আমরা যাব সি প্রোগ্রামের দিকে যাব। তো চিন্তার কোনো বিষয় নেই, সি প্রোগ্রামে একেবারে ভেঙে ভেঙে আমরা আলোচনা করব, যেখানে কোনো প্রকার সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করবা, এবং কমেন্টের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখবো। আচ্ছা, তো আশা করা যায় আমরা আজকের ক্লাসটা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। এখানে আজকে আমরা করলাম যে ধনাত্মক ঋণাত্মক করেছি, কোন সংখ্যা শূন্য অথবা ধনাত্মক অথবা ঋণাত্মক, অথবা আমরা আরেকটা করেছি যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে আলোচনা করেছি। তো আজকের জন্য আমাদের এতটুকুই আছে। তোমরা যারাই আছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা করব। শনিবার সন্ধ্যা 7টার দিকে আমাদের লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে, এবং সেই লাইভ ক্লাসের মধ্যে আমরা ধারা নিয়ে আলোচনা করব। তো সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।